স্বাগতন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। আমাদের প্রাণের ভাষা বাংলায় যখন নারীকে গালাগালি করা হয় তখন ভাষার মাহাত্ম্য কোথায় থাকে? নারীকে ছোট করার জন্য, শেমিং করার জন্য সব সময় তুলে গালাগালি করার যেই ধারা সেটি নতুন নয়। যে ভাষা নিয়ে আমাদের এত গর্ব, সেই ভাষার তীব্র গালাগালগুলো কেন সবসময় নারী কেন্দ্রিক হয়? আজ অন্য পক্ষে আলোচনা, মাতৃভাষায় নারীর সম্মান আমরা কোথায়? এ বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন আজ লেখক ও উন্নয়নকর্মী নিশাত সুলতানা এবং আছেন শিক্ষক ও গবেষক রোকসানা চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকেই। এই বিষয়টি হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু যেটি বলছিলাম শুরুতে, যদি রোকসানা চৌধুরী আপনাকে দিয়ে শুরু করি আমি, শেমিং করার যে বিষয়টা, নারীকে শেমিং করার জন্য, এবং আমি বলছিলাম যে সবসময়ই মা তুলে বা মাকে, স্ত্রীকে, কোনো পুরুষকেও যদি আমি দমাতে চাই তাহলে তার সঙ্গে সম্পর্কিত নারীটিকে গালাগালি করে এক ধরনের মনে করা হয় যে তাকে শায়েস্তা করা গেল। বাংলা ভাষা নিয়ে আমাদের এত আসলে ধন্যবাদ উর্মি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। যে বিষয়টা আজকে খুব সেন্সিটিভ, আমি বলছিলাম যে একটা খুব স্পর্শকাতর বিষয়। আর আরেকটা কথা বোধহয় বলছিলাম যে বারবার আমাদের ইংরেজি এসে যাচ্ছে কেন, কারণ আমরা আসলে বাংলা ভাষাটা ডিরেক্টলি সরাসরি আমরা উচ্চারণ করতে পারছি না। কারণ এই যে মেয়েদেরকে, যে নারীকে যে ছোট করা হয় তার অবস্থানকে বুঝিয়ে দেওয়ার জন্য আসলে সোশ্যাল একটা হেজিমনির বিষয় আছে, যে মেয়েকে, একজন নারীকে পদে পদে বুঝিয়ে দেওয়া যে তুমি আসলে, তোমার জায়গাটা আসলে কোথায়। এবং ওই যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ চলে আসে, যে বীরাঙ্গনাদের, যে আমরা বীরাঙ্গনা শব্দটার পাশাপাশি আমরা বীরাঙ্গনাকে ছোট করার জন্য দীর্ঘ ইকার তুলে দিয়ে বারাঙ্গনা বলা হয়। তো এই যে বিষয়টা, তো মেয়েদের আসলে ওই যে আরেকটা কথা আছে যে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি ইজ্জতের বিনিময়ে। তাহলে ইজ্জতটা আসলে কোথায় থাকে? সে তো আক্রমণের শিকার হয়েছে, সে নির্যাতিত হয়েছে, কিন্তু আমরা ধরে নিয়েছি তার ইজ্জতটা একটা জায়গাতেই থাকে, তার শরীরে। হ্যাঁ, তার শরীরে। এবং সেইখান থেকেই শুরু আসলে শরীরের রাজনীতি। এই রাজনীতি থেকে কি করা হয়, যে মেয়েরা যে সমান সমান হয়ে যাচ্ছে, পুরুষের সাথে সমান অবস্থানে চলে আসছে, সেই যোগ্যতাটাকে দমিয়ে দেওয়ার জন্য, অবদমিত রাখার জন্য সবচেয়ে সহজ পন্থায় তাকে শব্দের মাধ্যমে, শব্দ খুব ধারালো, ভয়ঙ্কর একটা অস্ত্র, এই জন্য আমরা সরাসরি বলতে পারছিলাম না, এতই ভয়ঙ্কর, ধারালো অস্ত্রের চাইতে শব্দ খুব ভয়ঙ্কর। এবং সেই কারণেই একজন পুরুষকেও, নারীকে তো বটেই, একজন পুরুষকেও মানে অপমান করা যায় যদি তার মা বা তার ঘরের কোনো স্ত্রীকে, কোনো নারীকে নিয়ে জড়িত করে তাকে অপমান করা যায়। তো শব্দের ভূমিকাটা এখানে, ভাষার ভূমিকাটা এখানে। তো এখানেই যে মানে ভাষা রাজনীতির যে বিষয়টা, সেখানে নারীকে এইভাবেই সংশ্লিষ্ট করা। নিশাত সুলতানা, আপনার কাছেও একই প্রশ্ন। শব্দ ভয়ঙ্কর অস্ত্র বলছিলেন রোকসানা চৌধুরী। মায়ের ভাষায় যেই গালাগালি এবং নারীকে কেন্দ্র করে সব থেকে তীব্র গালাগালি, এবং মনেই করা হয় যে এই গালাগালিগুলো করলেই নারীকে দমানো সম্ভব। শুরু করছি একটা ইংরেজি স্টেটমেন্ট দিয়ে, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইজ এ লিমিটেড ইনস্ট্রুমেন্ট ফর দ্য এক্সপ্রেশন অফ ফিলিং। অর্থাৎ আমাদের মনের অনুভূতি যেভাবে প্রকাশ করি তার মধ্যে ভাষা খুব সামান্যই প্রকাশ করতে পারে। আর আরেকটি কথা আছে, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টুলস অফ এক্সপ্লয়টেশন। অর্থাৎ আপা যেটা বলছিলেন, রোকসানা আপা, যে যতগুলো অস্ত্র আছে তার মধ্যে সবচাইতে শানিত অস্ত্র হচ্ছে ভাষা। তার মানে হচ্ছে যে আমরা মনের অনুভূতি যতটুকু প্রকাশ করছি ভাষায়, তার বাইরে আমাদের মনের অনুভূতি প্রকাশ করার আর কি মাধ্যম? আমাদের মুখের ফেশিয়াল এক্সপ্রেশন বা মুখের অভিব্যক্তি, শরীরের অভিব্যক্তি, এগুলো দিয়েও কিন্তু আমরা কমিউনিকেট করি বা আমরা যোগাযোগ স্থাপন করি। আর সম্মানটা কোথায় থাকে? সম্মানটা থাকে হচ্ছে মানুষের হৃদয়ে, মানুষের মস্তিষ্কে, যার বের হয়ে আসে কি দিয়ে? ভাষার মাধ্যমে। তো যদি আপনার ভিতরে শ্রদ্ধার অনুভূতিটা না থাকে,
আপনি যেভাবেই যোগাযোগ স্থাপন করেন না কেন সেটা কিন্তু কখনো আসবে না। এবং যে বলা হচ্ছে যে ভাষা সবচেয়ে মানে সবচাইতে শানিত অস্ত্র বা সবচাইতে শক্তিশালী অস্ত্র, সেই শক্তিশালী অস্ত্র তো আমরা প্রয়োগ করছি দেখেন বিভিন্নভাবে। আমরা বলছি কি, আমরা যখন বিভিন্ন রকমের ডোমেস্টিক ভায়োলেন্সের রেকর্ডগুলো পাচ্ছি, আমরা বলছি হয়তো 72% নারী ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক নির্যাতনের শিকার হচ্ছে, গণপরিবহনে 94%, কিংবা শহর নগরী স্পেসে 88%। এটা আসছে কীরকম? তারা হয়তো বা শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে, যৌন নির্যাতনের শিকার হচ্ছে, অর্থনৈতিক নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু প্রতিটি নির্যাতনের সাথে কিন্তু ভার্বাল অ্যাবিউজ বা ভাষার ব্যবহার এটা কিন্তু চিরন্তন। কাজে আমরা যদি বলি যে শতভাগ নারী কখনো না কখনো ভাষার আঘাতে জর্জরিত হয়েছেন, সেটা বলা কিন্তু কোনোভাবে অমূলক নয়। এমনকি শুধু পারিবারিক নয়, আপনার যে যারা হয়তো শারীরিকভাবে আক্রান্ত হন না তারাও ভার্বালি আক্রান্ত হন। একটা বিরতির সময় পৌঁছে গেছি, ফিরে এসে আলোচনায় আবারও ফিরবো। অন্য পক্ষে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। স্বাগত অন্য পক্ষে আরও একবার। আজ কথা বলছি 21শে ফেব্রুয়ারির পরদিন মাতৃভাষায় নারীর সম্মান আমরা কোথায়, এই বিষয়ে যেটি বলছিলাম রোকসানা চৌধুরী, যে একেবারে শুরু থেকে আপনি বেগম রোকেয়ার কথা বলতে চাইছিলেন এই বিরতির মধ্যে। আমি তার সাথে একটু আপনাকে যদি যুক্ত করে দিই, যে দেখেন আমরা রাজনীতিতেও দেখেছি একজন নারী আরেকজন নারীকে স্লাট শেমিং করেন এবং সেটা আবার ফেরত আসে, এবং শেষ পর্যন্ত আপনি বলছিলেন যে শেষ পর্যন্ত নারীর উপর দিয়েই যায়। এবং আমি আসলে রোকেয়ার প্রসঙ্গ আনলাম এই জন্য যে আমরা তো আসলে শুরু তাকে দিয়ে ধরি, নারী জাগরণের শুরু তাকে দিয়ে এই অঞ্চলে অন্তত, হ্যাঁ এই অঞ্চলে। তো মানে এই বিষয়টাও তার কাছ থেকেই আমরা পেতে পারি, যে আসলে আমরা তাকে ঠিকভাবে পাঠ করি না বলে আমরা এই বিষয়গুলো জানতে পারি না। যে ওই যে পদ্মরাগ উপন্যাসে সেখানে তারিণী ভবন বলে একটা আশ্রম ছিল, সেখানে তার প্রধান কর্ত্রী ছিলেন মিসেস তারিণী। তো রোকেয়ারই অনেকটা প্রতিভু। তো তিনি বাইরের লোকেরা বলা বলি করতো যে ওখানে তিনি ওর আর কাজ কি, ওখানে তো সমস্ত পতিতারা, অনাথ বাচ্চারা, এদেরকে নিয়েই ওর কাজ কারবার। তো এটাকে মিসেস তারিণী হেসে উড়িয়ে দিয়ে যে পরসেবা করার ভাগ্য কজনের হয়। তো এই যে উনি গায়ে মাখলেন না স্লাট শেমিংটাকে, উনি গায়ে মাখলেন না, পতিতাদের জড়ো করেছেন, মানে ওনাকে পতিতার সর্দারনী হিসেবে দেখানো হয়েছে। কিন্তু এটাকে কিন্তু তিনি গায়ে মাখলেন না এবং তিনি এটাকে এড়িয়ে গেলেন। এবং এই যে এড়িয়ে যাওয়া, এটা আসলে কি বলবো, যে সমাজকে আপনি বদলাতে পারবেন কোনভাবে? আপনি মারামারি হাতাহাতি করতে পারবেন না। ওই যে একটু আগে ভায়োলেন্সের কথা বলা হচ্ছিল, এগুলোর বিরুদ্ধে আইন আছে, কিন্তু শব্দ প্রয়োগের বেলায় কিন্তু আইন নাই। যেটা আমি এখানটা একটু আসি নিশাত সুলতানা, শব্দ প্রয়োগের ক্ষেত্রেও কি আইন নাই? মানে ভার্বালি অ্যাবিউজ করলে সেটা নিয়ে কথা বলার জায়গা কি নাই? ওইভাবে নাই। আমি আসলে এই বিষয়ে খুব স্পষ্ট না, আমি এরকম দেখি নেই যে কোনো শব্দ প্রয়োগের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য অসম্মানজনক কোনো শব্দের ব্যবহারের জন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমকারীর কোনো রকমের শাস্তি হয়েছে, আমরা এরকম কিন্তু দেখি না। আমাদের এক সময় ছিল হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, পরে সেটা হলো সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এবং সম্প্রতি কিন্তু সেটাকে একটা অধ্যাদেশের মাধ্যমে এটা রহিত করা হয়েছে এবং বলা হচ্ছে সাইবার সুরক্ষা আইন হবে, যেখানে হ্যাকিংয়ের কথা বলা হয়েছে, এই ধরনের বিষয়গুলো। কিন্তু আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে বর্তমান আমরা যদি পরিস্থিতির কথাও চিন্তা করি, অনেক স্টেটমেন্ট নিয়ে কিন্তু সরকারের দিক থেকে বা বিভিন্ন মহল থেকে প্রতিবাদ দেখেছি, কিন্তু কোনো নারীর প্রতি অবমাননাকর কোনো কন্টেন্ট তৈরির জন্য কিংবা ভাষার ব্যবহারের জন্য আমি কিন্তু এখন পর্যন্ত দেখিনি এ ধরনের কোনো রকমের প্রতিবাদ কিংবা শাস্তির ব্যবস্থা। কাজে এখন সোশ্যাল মিডিয়ার যে অবস্থা, আমি একজন কলাম লেখক, আমি লিখি হলো শিশুর অধিকার নিয়ে, আমি নারীর অধিকার নিয়ে, সেখানে আমার লিঙ্গ, আমি কোন লিঙ্গের বিশিষ্ট মানুষ সেটা কিন্তু আসার কথা না, কিন্তু সেখানেও আমাকে গালিগালাজ করা হচ্ছে। তো এটার আসলে প্রতিকারটা কোথায়? ওই যে আমাদের সঞ্চালকই যেটা বললেন, যে রাজনীতির প্রধান জায়গা থেকে যে বিষয়গুলো আপনি শাস্তির কথা বললেন, ওখান থেকে যদি এগুলো প্রবাহিত হয় তাহলে কি করে শাস্তির এটা হবে? আমি আবারও একটু সাহিত্যের প্রসঙ্গে আসব। জীবনানন্দ দাশের মাল্যবান খুবই বিখ্যাত এবং আমরা সবাই জীবনানন্দ দাশের প্রতি খুব সিম্প্যাথাইজড হই, মনে করি তারই জীবন কাহিনী। কিন্তু সেখানেও আমি দেখি যে উৎপলাকে পুরো উপন্যাসে মুখরা হিসেবে দেখানো হচ্ছে। আমি গবেষণায় 190টা
মানে তার মুখ দিয়ে উচ্চারিত অপভাষা স্ল্যাং বের হচ্ছে, মানে উৎপলার মুখ দিয়ে, কিন্তু একই সাথে কিন্তু মাল্যবান মনে মনে তাকে গালি দিচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওই যে একটু আগে বললাম যে সবকিছু নারীর উপর দিয়েই যায়, এবং এই উৎপলাকে যে আমরা চিহ্নিত করছি বা কোনো নারীকেই চিহ্নিত করছি তাকে অপমানিত করার জন্য, কিন্তু পুরুষটিও কিন্তু গালি দিচ্ছে, তাকে কিন্তু আর আমরা সহানুভূতির দৃষ্টিতে দেখছি। তো এই যে বৈষম্য, এই বৈষম্যই আসলে ওই যে শব্দের যে ব্যবহার ওইটাকে টিকিয়ে রাখে। আর রোকসানা আপা তো বলছিলেন সাহিত্যের কথা, এবং সেই সাহিত্যের শুরু কিন্তু শিশু সাহিত্য দিয়ে, এবং শিশু সাহিত্যেও আমরা কিন্তু বারবার ঠাকুরমার ঝুলি বলেন, কিংবা আমরা ইংরেজি উপন্যাস, ইংরেজিতে যেগুলো ব্রাদার গ্রিমসের যেগুলো দেখেছি, সেখানেও কিন্তু বারবার নারীকে কুলোটা, কলঙ্কিনী, তারপরে ডাইনি, পিশাচিনী, এই ধরনের শব্দগুলো কিন্তু একদম শৈশব থেকে শিশুর মধ্যে প্রথিত করে দেওয়া হচ্ছে। এবং ডাইনির সাথে কিন্তু তার যে রূপ, সে তার রূপ সুন্দর না, সৎ মা, সে দেখতে ভালো না, এই ধরনের বিষয়গুলোকে কিন্তু কানেক্ট করা হচ্ছে, যার কারণে একদম শৈশব থেকেই কিন্তু নারীর প্রতি আমরা যে শ্রদ্ধাপূর্ণ শব্দের ব্যবহার, সেটা কিন্তু আমরা দেখছি না। এবং সাহিত্যগুলোর কথাও যদি চিন্তা করেন, আমাদের বড় বড় যারা সুপ্রসিদ্ধ সাহিত্যিক আছে, তাদের সাহিত্য আপনি যদি বিশ্লেষণ করেন, সেখানেও কিন্তু নারীকে সেরকম শ্রদ্ধার জায়গা থেকে দেখা। একটা জায়গায় একটু আমি রোকসানা চৌধুরী আসি, যে আমরা সাধারণত মা প্রশ্নে আমাদের খুব সিম্প্যাথি কাজ করে, বা মা প্রশ্নে আমরা এক ধরনের ছদ্ম সম্মান আমরা রাখি, কিন্তু নারী হিসেবে যে উইচ হান্টিং করা হয়, তখন আর তিনি মা কিনা, তার সন্তান আছে কিনা, তখন আর সেটি দেখা হয় না। এবং যদি এমন হয় যে কোনো নারী মা নন, তাহলে কি আসলে তাকে এই গালাগালিগুলো করা যায়? বিষয়টা কি এরকম, এই যে নারী মায়ের জাত বলে আসলে ওই ঘুরে ফিরে যে জায়গাটাতে আসি, সেটা হচ্ছে যে নারীকে যেমন আপনি শুধু এটা বলছেন কেন, নারীকে তো কোনো অধিকারই দেওয়া হয় নাই, তারপরে হচ্ছে মা হিসেবে কিন্তু মহান, মাকে সন্তানের অধিকারই দেওয়া হয় নাই, উত্তরাধিকার করা হয় নাই, তার সম্পত্তির উত্তরাধিকার করা হয়, অভিভাবকত্ব আইন দেওয়া হয়, কিন্তু কোনো কিছুই দেওয়া হয় নাই, শুধুমাত্র মহিমান্বিত করা হয়েছে মা হিসেবে, মায়ের জাতি হিসেবে। যে মা হয় নাই, তারপরে বলা হচ্ছে সে মায়ের জাতি, তো মানে জাতের মধ্যেই তো পড়ছে। তো ওই অতিরিক্ত আরোপিত সম্মানটা না দিলে তো আসলে মার কাছ থেকে সবকিছু আদায় করা, সহানুভূতি, রাজনীতি আছে, ইমোশনাল ব্ল্যাকমেইলিং বলতে পারি আমরা। মাকে সম্মানজনক একটা জায়গায় বসিয়ে মার কাছ থেকে যেন সেবাগুলো পুরোপুরি নিশ্চিত করা যায়, সেই জন্য একটা মাকে মহিমান্বিত করার একটা রাজনীতি কিন্তু আছে। আরেকটা বিষয় এখানে আছে, যে ওই যে রোকেয়ার যে কথাটা বললাম স্লাট শেমিং, এখানে একটা বিষয় আছে যে আগের দিনে যেটা হতো যে কোন মেয়েরা বাইরে যেত, কোন মেয়েরা স্বাধীন ছিল। শাহিন আক্তারের একটা আপনারা দেখেছেন যে 3 খণ্ডের একটা আছে, সতী ও স্বতন্ত্রা, অর্থাৎ সতীর বিপরীত হচ্ছে স্বতন্ত্র, মানে যে স্বতন্ত্র হতে চাইবে, যে নারী, সে হচ্ছে সতীর বিপরীত, সেটা হচ্ছে সতীর বিপরীত শব্দ। তার মানে যে বাইরে যেতে চাইবে, স্বাধীন হতে চাইবে, এবং যারা আগে ছিল, আগে একমাত্র কি যারা বারাঙ্গনা, তারাই শুধু বাইরে যেতে পারতো, এবং তাদের নিজস্ব অর্থোপার্জন ছিল, নিজস্ব। এবং আমি যদি একটু দেখি নিশাত সুলতানা এবং রোকসানা চৌধুরী শেষের দিকে যেহেতু আছি, এই যে রেহনুমা আক্তারের যে বইটি লেখা, যে বইটি নারীর বেশ্যাকরণ, যে বইটি তিনি লিখেছিলেন একটা সময়, কিভাবে আসলে নারীকে স্লাট শেমিং এর মাধ্যমে, এটা 2018-19 সালের সিপি গ্যাংয়ের বেশ্যাকরণের বিষয়। হ্যাঁ, তো এখনও সেই পরিস্থিতি তো আমি দেখতে পাচ্ছি না, সেই উইচ হান্টিং এখনও চলছে। আমরা একটা নতুন বাংলাদেশে আছি, কিভাবে তাহলে এই বিষয়টাকে মোকাবেলা করা যায়? রোকসানা চৌধুরী একটু বলেন, তারপর আমি। মোকাবেলা বলতে আমার কাছে মনে হয় যে শব্দের বিরুদ্ধে অস্ত্র, মানে কোনো আইন আছে কিনা আমারও জানা নেই, তবে নতুন শব্দ তৈরি করা না। এখানে কিন্তু আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে এটা সোহেল হাসান গালিবের সাথে আমার তর্ক হয়েছিল, যে সে বলেছিল যে বেশ্যার বিপরীতে পুরুষ বেশ্যা বলা যায়, কিন্তু পুরুষ বেশ্যা বললে কি আসলে পুরুষকে অতটা ঘৃণা সে মানে পাবে কিনা? একজন মেয়েকে যে কোনো অকারণে আমি গালি দিলাম, তাকে যে ঘৃণাটা প্রদর্শন করা যাবে, একজন পুরুষকে কি সে যদি হয়েও থাকে, তারপর আমি আসলে রাজনীতিটা ধরতে চাই, যে সিপি গ্যাংয়ের সঙ্গবদ্ধ যেই অত্যাচার, সিপি গ্যাং যে কোনো নারীকে, যে কোনো রাজনীতির নারীকে তারা আসলে এই ধরনের এক ধরনের মানে সমাধান হিসেবে ইগনোর করা, কি করা যেতে পারে? আপনি যদি আপনি বলেন একটু। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে পারিবারিক শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ, এবং শুধু
পরিবার না, আমি পরিবারে শেখাচ্ছি। সেই শিশুটি যখন স্কুলে যাচ্ছে সে কিন্তু আরেকটি পরিবেশের মধ্যে যাচ্ছে, যখন ধর্মীয় প্রতিষ্ঠানে যাচ্ছে আরেক রকম, যখন সাহিত্য কিংবা সাংস্কৃতিক চর্চার মধ্যে যাচ্ছে আরেক রকম। এই সমন্বয়করণটা কিন্তু খুব জরুরি। এবং ইগনোর করা যেটি বলছিলেন রোকসানা চৌধুরী, আপনি কি মনে করেন এটি কোনো সমাধান হতে পারে? সমাধান আমার মনে হয় না। সেই মানসিক শক্তিটা তো আসলে আমরা যে পরিবেশে বড় হই সেই পরিবেশে ওই মানসিক শক্তি আসলে কয়জনের থাকে। এই জন্য আমার কাছে মনে হয় সমন্বিতকরণটা খুব জরুরি। ইগনোর তো করাই যেতে পারে। আর হলো আপনার শাস্তির ব্যবস্থাগুলো, শাস্তির ব্যবস্থা থাকতে হবে, যে কোনো সময় অসম্মানজনক ভাষা প্রয়োগ করলে তা অন্ততপক্ষে কিছু দৃষ্টান্ত আমরা দেখতে চাই। আমার মনে হয় রাষ্ট্রীয় বা আইনগত শাস্তির পাশাপাশি সামাজিক শাস্তি সেটিও যদি নিশ্চিত করা যায়। সামাজিক শাস্তি কিভাবে সেটা? এবং মতে কিন্তু মা হয়, মতেই কিন্তু মাতারি হয়, মদেই কিন্তু আরো অনেক গালি হয়। কাজে আমি ম শব্দ দিয়ে কি উচ্চারণ করব আমার সেটা কিন্তু হৃদয় থেকে আসতে হবে। কাজে ভালোবাসাটা তৈরির দায়িত্ব কিন্তু পরিবার। অনেক ধন্যবাদ। আমার যেটা ছিল ঘৃণা দূর করার বিষয়টা। অনেক ধন্যবাদ। সময় নাই আসলে, বিষয়টা এত বিস্তৃত একটা বিষয়, আমরা নিশ্চয়ই আবারও কথা বলবো এই বিষয়ে। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।